তোমরা খুব ভালো আছো নিশ্চয়ই। আজ আমি তোমাদের জন্য আবার আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো খুব ভালো করে দেখো, তারপর এই নতুন ভিডিও তোমরা ফলো করো। হ্যাঁ, আজ আমি টেন্সের দ্বিতীয় পার্ট শুরু করছি, অর্থাৎ টেন্সের পার্ট টু, টেন্স পার্ট টু। তো পার্ট টু টেন্স আমরা আলোচনা করার আগে আমি প্রথমেই বলে নেব যে পার্ট ওয়ান যদি তোমরা না দেখে থাকো তবে তোমরা অবশ্যই করে পার্ট ওয়ানটা দেখে তারপরে পার্ট টুটা করো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি পার্ট টু শুরু করছি। আমরা পার্ট ওয়ানে শিখেছিলাম টেন্স কয় প্রকার, কোন কোন টেন্স নিয়ে আমরা আলোচনা করব, সে বিষয় নিয়ে আমরা পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করছি পার্ট টুতে টেন্সের যে ভাগগুলো, সেই ভাগগুলো সম্বন্ধে আলোচনা। তো এক নম্বর টেন্সটা ছিল যেটা তিনটে টেন্সের ছটা ফর্ম নিয়ে আমরা আলোচনা করব বলেছিলাম। সেই ছটা ফর্মের প্রথম অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট অর্থাৎ সাধারণ বর্তমান। আচ্ছা, এই সাধারণ বর্তমান বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কী জিনিস? যেটা কিনা যে বর্তমানকালে কোনো কাজ যদি স্বাভাবিকভাবে ঘটে থাকে, অর্থাৎ অনির্দিষ্ট সময়ে ঘটে থাকে, তবেই সেটা সাধারণ বর্তমান বা প্রেজেন্ট ইনডেফিনাইট। ডেফিনাইট কথাটার অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর ইনডেফিনাইট কথাটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ কোনো কাজ যখন আমরা করি, যেমন ধরো বলা হলো যে সে বাড়ি যায়, আমি ভাত খাই, যে এই যে সেন্টেন্সগুলো, এইগুলো যেমন কোনো নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ নেই, তাই এগুলোকে আমরা বলছি প্রেজেন্ট ইনডেফিনাইট বা সাধারণ বর্তমান বা অনির্দিষ্ট, মানে বর্তমানকালে অনির্দিষ্ট সময়ে এগুলো ঘটে থাকে, তাই এগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো যাই হোক, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নিয়মে আমরা কি পাচ্ছি? প্রথমে আমরা খুব সহজভাবে জানব। এগুলো যদি আমরা খুব সহজভাবে শিখি তাহলে কোনো সমস্যাই হবে না। দেখো কিভাবে আমরা করছি আর কি। করি, করে, খাই, যাই ইত্যাদি বোঝাবে, বোঝায়। মানে সাধারণভাবে আমরা করি, করে, খাই, যাই ইত্যাদি বোঝায়। তো এর আগের দিন আমরা প্রথম পার্টের মধ্যে আমরা শিখেছিলাম পার্সন, নাম্বার, এগুলো আমরা শিখেছিলাম। সেগুলো আমাদের আজকে লাগবে। সেটা হচ্ছে কি? কর্তা বা সাবজেক্ট। কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পার্সন, 3rd, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, SINGULAR, সিঙ্গুলার নাম্বার হয়, তবে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। বেশ, তাহলে এই সেন্টেন্স আমরা কিভাবে পাবো? করি, করে, খাই, যায়, এগুলো যেমন ক্রিয়া বা ভার্বের শেষে এই কথাগুলো থাকবে আর কি। করি, করে, খাই, যায়
এই যে এগুলো ক্রিয়াগুলো খুব স্বাভাবিকভাবে থাকবে। হ্যাঁ, তো কর্তা বা সাবজেক্ট কোনটা? অর্থাৎ যে কোনো কাজ করে, অর্থাৎ যে কাজটি করে তাকেই বলা হবে কর্তা বা সাবজেক্ট। তো কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এটা আমরা বুঝলাম। তো এবার আমরা মূল নিয়মে যাব। মূল নিয়মটা কি? খুব সহজভাবে আমরা কিছু নিয়ম আমরা জানব, যেটা কিনা এটা এইভাবে শিখলেই আমরা বুঝতে পারবো। যেমন ধরো বলা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এই যে আমরা নিয়মটা লিখলাম, এই নিয়ম অনুযায়ী আমরা সেন্টেন্স তৈরি করব। এটা হচ্ছে রুলস। তার আমরা এটা বলে দিই, রুলস বলে লিখে দিই, RULES, রুলস। তো রুলস বলে লিখে রাখলাম। তো এবার আমরা দেখি একটা বাক্য তৈরি করি। কেমন করে? যে আমি ভাত খাই, আমি ভাত খাই। তো এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট, ভাতটা হচ্ছে অবজেক্ট, খাইটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? তো অবজেক্ট কাকে বলে? কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তো আমি কি খাই? আমি ভাত খাই। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাচ্ছে ভাত, এটার জন্য এটাকে অবজেক্ট বলা হচ্ছে। অর্থাৎ মানে ভার্বকে প্রশ্ন করতে হবে, যে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তো নিয়মের মধ্যে আমরা পাচ্ছি কি, যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট এখানে কোনটা হচ্ছে? তাহলে আমি সাবজেক্ট, আমি ইংরেজি হচ্ছে আই, আমি ইংরেজি হচ্ছে আই। আর তারপরে কি বলা হচ্ছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে খাওয়া। খাওয়া ইংরেজি আমরা আগের দিন লিখেছিলাম, খাওয়া ইংরেজি ইট, EAT, ইট, আই ইট। যেমন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম দিচ্ছি কিভাবে? ভার্বের তিনটে রূপ রয়েছে, তাহলে ইটের তিনটে রূপ কি কি? ইট, এট, ইটেন। তো ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এট হচ্ছে পাস্ট ফর্ম, আর ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এক্ষেত্রে দেখো ইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা হচ্ছে ইট, ইট লিখলাম, তারপরে অবজেক্ট হচ্ছে ভাত, তাহলে শেষে আমরা অবজেক্ট ভাত, ভাত ইংরেজি হচ্ছে রাইস, RICE। ঠিক আছে? তাহলে আই ইট রাইস। তাহলে এই যে আমি ভাত খাই, এটা আমরা নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই অনুযায়ী আমাদের ফর্মুলা হিসাবে আমরা আই ইট রাইস পেলাম। এবার এটা হচ্ছে 1 নম্বর গেল। 2 নম্বর উদাহরণটা আমরা লিখব, সে ভাত খায়, সে ভাত খায়। তাহলে এখানে দেখো সে ইংরেজি কি? হি বা সি, যে কোনো একটা লেখা যেতে পারে। তাহলে আমরা রুলসটা কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এক্ষেত্রেও আমরা সেইভাবে লিখব। তাহলে সে ইংরেজি হচ্ছে হি, হি বা সি। আমরা এর আগেও প্রথম পার্টের মধ্যে পেয়েছি, যদি হি হচ্ছে প্লুরালে মানে পুংলিঙ্গে বসে এবং সি হচ্ছে স্ত্রীলিঙ্গে বসে। তাহলে দেখো হি, হি, তারপরে ভার্বের প্রেজেন্ট, ভার্ব কোনটা? খাওয়াটা ভার্ব, তাহলে ইট, EAT, ইট। তারপরে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ভাত, রাইস, RICE, রাইস।
যে এইখানটায় লক্ষ্য করো, এখানে আমরা কিন্তু একটা ভুল লিখেছি, হি অবলিক শি ইট রাইস, এখানে আমরা ভুল লিখেছি। এইখানটায় লক্ষ্য করো, আমরা প্রথমে লিখেছি করি করে খায় যায় ইত্যাদি বোঝায়। কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। ওকে, তো দেখো এখানে হি বা শি, দেখো তো কোন পার্সনের মধ্যে আছে। আমরা ফার্স্ট পার্টের অংশ দেখতে বলেছিলাম ফার্স্টেই, যে আমরা ফার্স্ট পার্টের অংশটা ভালো করে দেখে আসব। তো ফার্স্ট পার্টে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে হি বা শি, হি বা শি কোন পার্সনে আছে, তাহলে ফার্স্ট পার্সনে আমরা, সেকেন্ড পার্সনে তুমি তোমরা, আর থার্ড পার্সনে সে তাহারা, অর্থাৎ হি শি ইট দে রাম শ্যাম যদু মধু যত নাম আছে সব। তাহলে হি শি এটা হচ্ছে থার্ড পার্সন। এবং সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, অর্থাৎ নাম্বারে দুই প্রকার, নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে এক বচন, প্লুরাল হচ্ছে বহু বচন, এটা আমরা আলোচনা করেছিলাম। তো এখানে হি বা শি মানে সে, অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, তাই এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে নিয়ম অনুযায়ী কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব, হি অবলিক শি ইটের সঙ্গে আমরা এস যোগ করে দেবো, ইটস রাইস রুলস অনুযায়ী। তাহলে হি অবলিক শি ইটস রাইস। তাহলে বোঝা গেল পরিষ্কার যে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। তো এটা গেল। 3 নম্বর আর একটা লিখি, তাহারা ভাত খায়। তাহারা তাহারা ভাত খায়। তাহারা ইংরেজি কি, দে, THEY, দে, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা, খাওয়া, ইট। ভাত ইংরেজি রাইস, হয়ে গেল। তাহলে দে ইট রাইস। দেখো দে হচ্ছে তাহারা, এটা কিন্তু থার্ড পার্সনে আছে, কিন্তু থার্ড পার্সন হলে কি হবে, এটা প্লুরাল আছে, কিন্তু এর ইট মূল ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হচ্ছে না, এই কারণেই যে এটা থার্ড পার্সন হলেও প্লুরাল নাম্বার, তাই এটা আমরা ইটের সঙ্গে এস যোগ করব না। তাহলে কি দে ইট রাইস হয়ে গেল। তো ঠিক এইরকমভাবেই আমাদের টেন্সগুলো, ট্রান্সলেশনগুলো এইভাবেই আমরা করব। মানে প্রেজেন্ট ইনডিফিনাইট কিন্তু আমাদের শেখা হয়ে গেল। ঠিক এইভাবেই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট করব। যেমন আর একটা কোশ্চেন দিচ্ছি 4 নম্বরে, যেমন রাম ফুটবল খেলে। রাম ফুটবল খেলে। তো দেখো এখানে রাম হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট লিখব RM রাম। এইবার তারপরে বলা হচ্ছে সাবজেক্টের পর মূল ভার্ব কোনটা, খেলা, খেলা ইংরেজি প্লে, PLAY, প্লে। লক্ষ্য করো রাম হচ্ছে কি, যে কোনো নাম বোঝালে কি বলেছি, যে থার্ড পার্সন, অর্থাৎ থার্ড পার্সনের মধ্যে যে কোনো নাম থাকবে। তাহলে রাম হচ্ছে একজন ছেলের নাম, অর্থাৎ একজন মানুষের নাম, হ্যাঁ, পুরুষের নাম। তো এখানে একজনকে বোঝাচ্ছে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্লেস সঙ্গে এজ যোগ করে দাও, রাম প্লেস ফুটবল। ঠিক আছে, রাম প্লেস ফুটবল। তো বোঝা গেল রাম ফুটবল খেলে, রাম প্লেস ফুটবল। ঠিক এইভাবে অসংখ্য ট্রান্সলেশন আমরা করতে পারি। তো তার সঙ্গে আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটটা শিখলাম, এবং এর সঙ্গে আজকে আমরা আরেকটু শিখে নিই যে কীভাবে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেরই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স করা যায়। তো ইন্টারোগেটিভ কথাটার অর্থ কি, ইন্টারোগেটিভ কথাটার অর্থ হচ্ছে প্রশ্নবোধক, আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। ঠিক আছে, তো আমরা প্রথমে নেগেটিভ করি। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভ, NEGETIVE, নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, SENTENCE, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের
নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করব, অর্থাৎ নেগেটিভ মানে না বোধক। নেগেটিভ কথাটার অর্থ হচ্ছে না বোধক। নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য, ঠিক আছে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য আমরা এবার তৈরি করব। কীরকম, যেমন বলা হচ্ছে সে বাড়ি যায়, বাড়ি যায়, সে বাড়ি যায়। আচ্ছা, সে বাড়ি যায় ইংরেজিটা কি লিখব? হি গোজ হোম। লক্ষ্য করো, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গোজটা কেন লিখলাম, সেই জন্যে ইয়ের যোগ হয়ে গেল গোয়ের সঙ্গে, তাহলে হি গোজ হোম, সে বাড়ি যায়। আচ্ছা, এক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, যখনই আমরা নেগেটিভ করব সঙ্গে সঙ্গে আমাদের একটা নট আসবে। তাহলে নট যখনই আনবো তখন তার সঙ্গে সঙ্গে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব লাগে। তো সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব কোনগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সাহায্যকারী ভার্ব হলো, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট, আমি একটু লিখে দিই এখানে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ডু বা ডাজ। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ডু বা ডাজ। খেয়াল করবে, এই দুটোই কিন্তু সাহায্যকারী ভার্ব। তো এই সাহায্যকারী ভার্বের সঙ্গেই কিন্তু নটটা থাকবে। তাহলে নেগেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্বের সঙ্গেই, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু বা ডাজ, এই ডু বা ডাজের সঙ্গেই কিন্তু নট থাকবে, অর্থাৎ ডু নট বা ডাজ নট, এরকম হবে আর কি। তো এবার আমরা জানবো কিভাবে কোন সময় ডু নট আসবে, কোন সময় ডাজ নট আসবে। তো এই ডু নট বা ডাজ নট আনতে গেলে আমাদের এটুকু বুঝতে হবে যে ডু নট আনবো সেই ক্ষেত্রেই, মানে আগে ডাজ নটের কথাটা বলে নিই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে, অর্থাৎ এখানে লিখে দিই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকে তখন আমরা ডাজ নট ব্যবহার করব। তখন আমরা ডাজ নট ব্যবহার করব, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকে তখন আমরা ডাজ নট ব্যবহার করব। পরিষ্কার বোঝা গেল? তো এইবার প্রথম সেন্টেন্সটা আমরা কি লিখেছিলাম, সে বাড়ি যায়, হি গোজ হোম। এবার যদি আমরা বলি যে সে বাড়ি যায় না, সে বাড়ি যায় না, সে বাড়ি যায় না, তাহলে আমরা কি লিখবো এবার, সেটা থার্ড পারসন। এবার থার্ড পারসন যদি হয় তাহলে ডাজ নট লিখতে হবে। তাহলে হি অবলিক শি ডাজ নট গো হোম। ক্লিয়ার? সে বাড়ি যায় না, অর্থাৎ হি অবলিক শি ডাজ নট গো হোম। ক্লিয়ার? এবার দেখো আরেকটা লিখছি, তারা ফুটবল খেলে না। অর্থাৎ
এই জায়গায় জানতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই একমাত্র ডাজ নট আসছে, আর বাকি সব ক্ষেত্রেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে আর সব ক্ষেত্রেই কিন্তু ডু নট আসবে। আমি ওটা লিখে দিলাম না, একটাই লিখে দিলাম ডাজ নট কেন আসে, তার বিপরীতে থাকছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি না হয় বাকি সব ক্ষেত্রে, যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল এরকম যদি থাকে সব ক্ষেত্রে ডু আসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে সব ক্ষেত্রেই ডু আসবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে কি লিখলাম আমরা, তাহারা ফুটবল খেলে না, তাহারা ইংরেজি কি দে। এই ক্ষেত্রে আমরা থার্ড পারসন দে কিন্তু এটা প্লুরাল, তাহলে আমরা কি লিখব, ডু নট, ডু নট প্লে ফুটবল। বোঝা গেল? অর্থাৎ তারা ফুটবল খেলে না, দে ডু নট প্লে ফুটবল। ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা আলোচনা করব নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। অর্থাৎ ইন্টারোগেটিভ INTERROGATIVE, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। সেন্টেন্স, প্রশ্নবোধক সেন্টেন্স। অর্থাৎ ইন্টারোগেটিভ কথাটার অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা সেন্টেন্স। তো এক্ষেত্রেও আমরা ইন্টারোগেটিভ করতে গেলেও আমাদের সাহায্যকারী ভার্বের প্রয়োজন। তো নেগেটিভ সেন্টেন্সে যে সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ আমরা শিখলাম আজকে, ওই নেগেটিভ সেন্টেন্সের ডু বা ডাজ যে সাহায্যকারী ভার্ব আমরা ব্যবহার করেছি সেটাই আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব তার আগে আমাদেরকে একটা জিনিস জেনে নিতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে এর সিস্টেমটা কি, অর্থাৎ নিয়মটা কি। তো এই যে সাহায্যকারী ভার্বটা, এই সাহায্যকারী ভার্বটা কিভাবে বসবে। নেগেটিভ সেন্টেন্সে যেমন আমরা সরাসরি ডু নট বা ডাজ নট ব্যবহার করছিলাম, এক্ষেত্রে আমরা কি করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে যে আমরা যে সাবজেক্টটা পাচ্ছি, একটা সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা থাকে, সেই সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্বটা বসে যায়। অর্থাৎ সাবজেক্ট এর পূর্বে সাহায্যকারী ভার্বটি বসে যাবে। সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্বটি বসে যাবে এবং সাবজেক্টের পরে মূল ভার্ব, মূল ক্রিয়া বা মেন ভার্ব বসে যাবে। এই সিম্পল নিয়ম। তো আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি। এবার আমাদের জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে সাহায্যকারী ভার্ব আমরা এর আগে আলোচনা করেছি ডু বা ডাজ, কিভাবে ডু বা ডাজ আমরা ব্যবহার করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কখন ডু বসবে, কখন ডাজ বসবে। হ্যাঁ, ডাজটার ব্যাপারটা আমরা আগে জেনে নেব কিভাবে ডাজ বসে। তো ডাজটা বসবে, আমরা এর আগে আলোচনা করেছি কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। তো এই এস বাই এসের জন্যেই কিন্তু ডাজ, অর্থাৎ ডুটাই মূল ভার্ব, সেই ডুয়ের সঙ্গে ইএস যোগ করেই তোমার ডাজ হচ্ছে। তো এইবার
কিভাবে আমরা ডাজ ব্যবহার করব। প্রথমে সেন্টেন্সটা লিখছি, সে ভাত খায়। সিম্পলি সেন্টেন্সটার কি হবে ইংরেজিতে, হি অবলিক শি ইটস রাইস। ইটস রাইস। এবার আমরা লিখব, সে কি ভাত খায়, জিজ্ঞাসা চিহ্ন। তো এই সেন্সে এই যে ইট কথাটা ইটস লিখেছিলাম আমরা, হি বা সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে। এই সেন্সে আমরা সাবজেক্টের আগে সাহায্যকারী ভাবটা বসার কথা, অর্থাৎ ডু বা ডাজ। তাহলে এই যে ইটস রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হিসাবেই আমরা ডাজটা ব্যবহার করব। তাহলে ডাজটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে কিভাবে উত্তর হচ্ছে, ডাজ ডিওইএস, ডাজ হি অবলিক শি ইট রাইস। ইট রাইস। আচ্ছা, এবার দেখো এই যে হি বা সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে তো আমাদের মূল ভার্বের সঙ্গে এস বাই এস থাকার কথা। এক্ষেত্রে কেন বসলো না, এটাই প্রশ্ন। কেন বসলো না? এর অর্থই হচ্ছে যে এই যে ডুয়ের সঙ্গে এস যোগ হয়ে গেছে ডাজ, এর জন্যেই কিন্তু এই ইটের এস উঠে গেল। অর্থাৎ ডাজ ব্যবহার করলেই মূল ভার্বের সঙ্গে আর এস থাকবে না, এস বাই এস থাকবে না। তাহলে বুঝতে পারলে, সে কি ভাত খায়, তাহলে ডাজ হি আর শি ইট রাইস। যে এবার আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে অন্য কোনো পার্সনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। যদি বলি, তুমি ফুটবল খেলো। ফুটবল খেলো। তাহলে এর ইংরেজিটা কি হবে, ইউ প্লে ফুটবল। তাহলে সিম্পল সেন্টেন্স, ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। এবার যদি আমি প্রশ্ন করি, তুমি কি ফুটবল খেলো, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এসেন্সে আমরা কি করব, ইউটা এখানে সাবজেক্ট, তাহলে ইউ ইজ এ সেকেন্ড পারসন, তাহলে এখানে থার্ড পারসনের কোনো ব্যাপার নেই, এস বাই এসেরও কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের কি কথা ছিল, কথা ছিল এটাই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই একমাত্র ডাজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে ডু বসবে। তো এখানে দেখো ইউটা যেহেতু সেকেন্ড পারসন, আমরা এখানে ডু হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে বসাবো। অর্থাৎ ডু ইউ প্লে ফুটবল, জিজ্ঞাসা চিহ্ন। ডু ইউ প্লে ফুটবল। তো লক্ষ্য করলে যে আমরা কিভাবে আমরা এটাকে ব্যবহার করলাম। এরকম প্রত্যেকটা সেন্সে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এইভাবে আমরা ব্যবহার করে দিতে পারি। থার্ড পারসনের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব, সেই ক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে না। কিন্তু অন্য যে কোনো পার্সনের ক্ষেত্রে, হ্যাঁ, বা এমনকি থার্ড পার্সনের ক্ষেত্রেও প্লুরাল যদি হয় সেক্ষেত্রেও ডু বসবে। একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ বসে গেছে, হ্যাঁ, ডাজ বসে গেছে, এই যে ডাজ বসে গেছে, আর বাকি সব ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। তো তোমরা আজকে ব্যাপারটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো আশা করি। তো আজ এই পর্যন্তই থাকবে প্রথম পার্টের অংশ। প্রথম পার্টটা আমরা এইভাবেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ, মন দিয়ে তোমরা এটাকে ফলো করো।